আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 13 অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু অনুধাবন প্রশ্নোত্তর নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। দেখো, প্রথম প্রশ্নে বলেছে যে আমাদের সমাজ ব্যবস্থায় পিতৃবাস পরিবাস অধিক থাকার কারণ চিহ্নিত করো। কোন পরিবার? পিতৃবাস পরিবার। পিতৃবাস পরিবার অধিক থাকার কারণ চিহ্নিত করো। দেখো, পিতৃবাস পরিবারটি আসলে কি? যে পরিবারে বিবাহের পর নবদম্পতি অর্থাৎ স্বামী এবং স্ত্রী, এই নবদম্পতি স্বামীর পিত্রাগৃহে বসবাস করে, তাকে কিন্তু আসলে কি বলে? তাকেই, এই যে পিতৃবাস পরিবার, তাকেই কিন্তু পিতৃবাস পরিবার বলে। তো এখানে বলা হয়েছে, দেখো, যে আমাদের সমাজে এ ধরনের পরিবার অধিক দেখা যায়, অর্থাৎ আমাদের সমাজে কিন্তু বিবাহের পর স্বামী স্ত্রী, তার যে নবদম্পতি অর্থাৎ নবদম্পতির যে স্বামী, তার কিন্তু আসলে বাবার বাড়িতে অবস্থান করে, বাবার বাড়িতে কিন্তু ওঠে। এটি কিন্তু আসলে বলা হয়েছে যে আমাদের দেশ কৃষি প্রধান দেশ। গ্রামীণ কৃষি সমাজে যৌথ পরিবার বিদ্যমান। গ্রামীণ কৃষি সমাজে কোন পরিবার বিদ্যমান? যৌথ পরিবার বিদ্যমান। যৌথ পরিবারে বিবাহিত পুত্র ও তার সন্তানাদি সহ পিতামাতার কর্তৃত্বাধীন এক পরিবারে বসবাস করে। ঠিক আছে, এক পরিবারে বসবাস করে। তারপরে দেখো কি বলেছে, তারপরে বলেছে যে আসলে এ কারণে কি নবদম্পতি বিবাহের পর স্বামীর পিত্রাগৃহে বসবাস করে। ফলে কি হয়? ফলে আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় আসলে কি এই পিতৃবাস পরিবারটাই কিন্তু আসলে অধিক দেখা যায়। দেখো, পরবর্তী প্রশ্নে বলেছে যে পরিবারের সাধারণ কার্যাবলী ব্যাখ্যা করো। পরিবারের সাধারণ কার্যাবলী ব্যাখ্যা করো। লক্ষ্য করো যে পরিবারের কিন্তু আসলে সাধারণ কিছু কাজ আছে, হ্যাঁ, যা সব সমাজের পরিবারের মধ্যেই কিন্তু আসলে বিদ্যমান। সব সমাজই কিন্তু আসলে পরিবারের সদস্যদের, পরিবারের মানুষগুলোর কোনো না কোনো আসলে কাজে নিয়োজিত থাকে, কোনো না কোনোভাবে একে অপরের সাথে অত্যন্ত ঘনিষ্ঠপূর্ণভাবে আসলে কার্যক্রমে সহযোগিতা করে। এখানে কিন্তু সে কথাই বলা হয়েছে যে মানব সমাজে পরিবারের কার্যাবলী আসলে বহুমাত্রিক। দেখো, এখানে বলেছে যে সন্তান জন্মদান থেকে শুরু করে লালন পালন, তার সুষ্ঠু বিকাশ, এই সব কিছুই কিন্তু আসলে পরিবারের দায়িত্ব থাকে। ঠিক আছে, তো দেখো বলেছে যে শিশুর ভরণ পোষণের সাথে তার সামাজিকীকরণের প্রাথমিক দায়িত্ব পিতামাতা তথা পরিবারের। তারপরে কি বলেছে যে সন্তান তার পরিবারের কাছ থেকে আচার ব্যবহার, নিয়মকানুন, সামাজিক রীতিনীতি প্রভৃতি শিখে থাকে। সম্পত্তি সংরক্ষণ, উত্তরাধিকার নির্ধারণ এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত সব দায়িত্ব পালনে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে দেখো, এই যে একটা মানব সন্তানের জন্ম থেকে শুরু করে তার আচার আচরণ, তার মূল্যবোধের শিক্ষা, তার কি শিক্ষাদান, তারপরে কি তার যে তাকে বিভিন্ন বিষয়ে পারদর্শী করে তোলা, তারপরে এই যে ভরণ পোষণ, ঠিক আছে, এই জন্মদান থেকে শুরু করে এই যে একটা প্রক্রিয়া চলছে, যে প্রক্রিয়া কি আসলে বলছি আমরা যে সামাজিকীকরণ প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে পরিবার একদম মুখ্য ভূমিকা পালন করছে। ঠিক আছে, এবং পরিবারই কিন্তু আসলে এই শিশুর সামাজিকীকরণে প্রথম এবং প্রধান ভূমিকা পালন করে। এটি হচ্ছে আসলে একটি আদি রূপ। ঠিক আছে, তো এই কারণেই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কোন কোন ভূমিকা পালন করছে এবং কেন আসলে পরিবার ভূমিকা পালন করছে, ঠিক আছে, একটা শিশুর ক্ষেত্রে। তো এইটা ছিল আসলে আমাদের 14 নম্বর প্রশ্নের সমাধান। দেখো 15 নম্বর প্রশ্নে কি বলেছে। 15 নম্বর প্রশ্নে বলেছে যে সামাজিকীকরণের উপাদানগুলো উল্লেখ করো। কি বলেছে? বলেছে যে সামাজিকীকরণের উপাদানগুলো উল্লেখ করো। দেখো, সামাজিকীকরণের উপাদানগুলোর মধ্যে কি কি রয়েছে? সামাজিক পরিবেশ, সমাজ জীবন এবং এই যে সামাজিক মূল্যবোধ, যাই বলো না কেন, এগুলো কিন্তু আসলে এই যে সামাজিক উপাদান এর মধ্যে অন্তর্ভুক্ত। দেখো, এখানে বলেছে যে বিশেষ সমাজ ব্যবস্থার মধ্যে মানুষ বাস করে তাকে কি বলে? সামাজিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশের মধ্যেই মানুষ বিকশিত হয়। দেখো, এই যে সামাজিক পরিবেশের মধ্যে কি কি রয়েছে বলো তো? সামাজিক পরিবেশের মধ্যে রয়েছে প্রচলিত রীতিনীতি,
প্রথা, প্রতিষ্ঠান, বিধি ব্যবস্থা, সমস্যা মানে কি বিভিন্ন সামাজিক সমস্যা ইত্যাদি কিন্তু আসলে রয়েছে কিসের মধ্যে, এই যে সামাজিক পরিবেশের কথা বলছি এর মধ্যে। দেখো সমাজ জীবন সামাজিকীকরণের একটি আসলে কিন্তু কি সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ উপাদান। দেখো এখানে বলেছে যে সমাজে মানুষ যে সমাজে বসবাস করে সে সমাজের জীবনধারা অর্থাৎ আচার আচরণের সমষ্টি হচ্ছে সমাজ জীবন। সামাজিক মূল্যবোধ হলো সাধারণ সাংস্কৃতিক আদর্শ। তাহলে সামাজিক মূল্যবোধটা কি? সামাজিক মূল্যবোধটা হচ্ছে সাধারণ সাংস্কৃতিক আদর্শ। এই আদর্শের দ্বারা সমাজের মানুষের মনোভাব, প্রয়োজন ও ভালোমন্দের নীতিগত দিক যাচাই করা যায়। তো এটি ছিল আসলে আমাদের 15 নম্বর প্রশ্নের উত্তর। দেখো 16 নম্বর প্রশ্নে বলেছে যে সামাজিক শৃঙ্খলা কিভাবে রক্ষা করা যায়। সামাজিক শৃঙ্খলা কিভাবে রক্ষা করা যায়? দেখো এখানে বলেছে যে ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে। কিসের মাধ্যমে? ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে কিন্তু আসলে এটি প্রতিষ্ঠা করা যায়। এখানে দেখো বলেছে যে সমাজে ন্যায় বিচার এবং আইনের শাসনের অভাব দেখা দিলে সামাজিক বিশৃঙ্খলা দেখা দেয়। তাহলে সামাজিক বিশৃঙ্খলাটা আসলে কি? এই যে সামাজিক বিশৃঙ্খলার একটা চরম রূপই কিন্তু হচ্ছে আমরা পড়েছিলাম আগের ভিডিওতে, আগের ক্লাসে, যে হচ্ছে কি সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ হচ্ছে সামাজিক নৈরাজ্য। এবং সামাজিক বিশৃঙ্খলাটা কি? সামাজিক অসঙ্গতির একটি অংশ, অর্থাৎ সমাজে যেসব অস্বাভাবিক পরিস্থিতি রয়েছে সেগুলোই কিন্তু হচ্ছে এই সামাজিক অসঙ্গতি, এই সামাজিক বিশৃঙ্খলা। ঠিক আছে? তো দেখো এই যে সমাজে যখন ন্যায় বিচার এবং কি আইনের শাসনের অভাব দেখা দেয় তখনই কিন্তু আসলে সামাজিক বিশৃঙ্খলাটা দেখা দেয়। অর্থাৎ যখন কি হয়, যখন সমাজে আইন শৃঙ্খলাটা ভেঙে পড়ে, আইন শৃঙ্খলা ব্যবস্থা সেটি হচ্ছে ভেঙে পড়ে বা ভঙ্গুর হয়ে যায় এবং সমাজে যে শাসন ব্যবস্থা থাকে সেটি যখন আর মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না তখনই কিন্তু আসলে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তো দেখো এখানে কিন্তু আসলে সেই কথাই বলা হয়েছে। এখানে বলেছে যে এজন্য আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। শৃঙ্খলা ভঙ্গকারীদের কি করতে হবে? আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। এর পাশাপাশি দেখো বলেছে যে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং এর পাশাপাশি সামাজিক আন্দোলন এবং সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। ঠিক আছে? তো দেখো এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের যে কার্যক্রম, স্বচ্ছতা এবং যে গতিশীলতা রয়েছে সেটিও কিন্তু আনতে হবে। অর্থাৎ স্বচ্ছতা এবং জবাবদিহিতাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এক্ষেত্রে। ঠিক আছে? তো সেটি আসলে গতিশীল আনতে হবে সেই ক্ষেত্রে এবং কি করতে হবে, এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা কিন্তু আসলে নিশ্চিত করতে হবে। কিসের? আইনের। তো দেখো পরবর্তীতে বলেছে যে অপসংস্কৃতি, দুর্নীতি এবং স্বজনপ্রীতি রোধে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। তো এই ছিল আমাদের 16 নম্বর প্রশ্ন। দেখো 17 নম্বর প্রশ্নে কি বলেছে। 17 নম্বর প্রশ্নে বলেছে যে শহরে শিক্ষার্থীদের আচরণিক পরিবর্তন ব্যাহত হওয়ার কারণ ব্যাখ্যা করো। শহরের শিক্ষার্থীদের আচরণিক পরিবর্তন যে ব্যাহত হয় অর্থাৎ ক্ষয় হয় বা অবক্ষয় ঘটে সেটার কথাই জানতে চাওয়া হয়েছে। দেখো শহরের বিদ্যালয়ে কিন্তু আসলে সহশিক্ষামূলক কার্যক্রম, তারপরে খেলাধুলা এবং উন্মুক্ত স্থানের আসলে অভাব থাকায় কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এই যে আচরণিক পরিবর্তনের কথা বলছি এই পরিবর্তনটা কিন্তু আসলে একটা নেতিবাচক প্রভাব ফেলে। অর্থাৎ আচরণিক পরিবর্তন দেখা যায় একটা ব্যাপক। ঠিক আছে? এবং সেটি কিন্তু আসলে ব্যাহত হচ্ছে। এবং দেখো এখানে বলেছে যে বাংলাদেশের শহরে কিন্ডারগার্টেন, আন্তর্জাতিক স্কুল, প্রি ক্যাডেট সহ বিভিন্ন বৈশিষ্ট্যের কিন্তু আসলে কি স্কুল রয়েছে। হ্যাঁ, তো এইসব স্কুলে কিন্তু আসলে সহশিক্ষামূলক কার্যক্রমের অভাব, তারপরে কি বিতর্ক, আন্তর্জাতিক বিভিন্ন উৎসব উদযাপনের সুযোগ কিন্তু আসলে কি থাকে, সুযোগ কম থাকে এইসব স্কুলে। তো এছাড়া আসলে দেখো খেলার মাঠ, বাগান, পুকুর সহ অন্যান্য অনেক উপাদানের অভাবও কিন্তু আসলে একই সাথে রয়েছে এই স্কুলগুলোতে। ঠিক আছে? এসব উপাদানের প্রভাবেই আসলে শিক্ষার্থীর আচরণগত আসলে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়। ঠিক আছে? কেন সাধিত হয়, কেন ইতিবাচক পরিবর্তন হয়? কারণ এগুলো কিন্তু আসলে শিক্ষার্থীদের মনকে প্রফুল্ল রাখে, তাদের যে সুপ্ত প্রতিভা রয়েছে সেগুলোকে কিন্তু আসলে বিকশিত করে। কিন্তু যখন আসলে এই বিষয়টির ক্ষেত্রে আসলে তারা বাধাগ্রস্ত হচ্ছে তখনই কিন্তু আসলে ইতিবাচক যে পরিবর্তন আসলে সেটি কিন্তু সাধিত হচ্ছে। ঠিক আছে? বা ইতিবাচক পরিবর্তনটা আসলে ব্যাহত হচ্ছে। ফলে
এই যে নেতিবাচক প্রভাব এটি কিন্তু আসলে সমাজে পড়তেছে, শিক্ষার্থীদের উপরে পড়ছে, ঠিক আছে। দেখো এটি বলা হয়েছে যে এসব কার্যক্রমে অংশগ্রহণ করতে না পারায় শিক্ষার্থীর আচরণে কিন্তু আচরণিক পরিবর্তন ব্যাঘাত ঘটছে, ঠিক আছে, এটি কিন্তু আসলে বলা হয়েছে। তো চলো আমরা এবারে পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে কি বলেছে দেখো তো। পরবর্তী প্রশ্নে বলেছে যে 18 নম্বর প্রশ্ন, পরবর্তী প্রশ্নে বলেছে যে সৎসঙ্গে স্বর্গবাস কি? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, উদাহরণ সহ ব্যাখ্যা করো। দেখো কি বলেছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অর্থাৎ সৎসর্গে স্বর্গবাস বলতে কি বুঝিয়েছে, যে সৎ মানুষকে সঙ্গী হিসেবে বেছে নিলে আসলে যে কোনো মানুষই সুন্দর চরিত্রের অধিকারী হয়, তার জীবনটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়ে ওঠে। ঠিক সেরকম ভাবেই অসৎ সঙ্গ কিন্তু আসলে সর্বনাশ। অর্থাৎ অসৎ মানুষের সঙ্গ পেলে আসলে কি হয়, জীবন নষ্ট হয়, জীবন নষ্ট হয়। তো অসৎ সঙ্গ আসলে মানুষের জীবনকে কিন্তু নরক এবং দুর্বিষহ করে তোলে। তাই আমাদের কি করতে হবে, বন্ধু নির্বাচনের উপর কিন্তু আসলে জীবনের একটি বড় অংশ কিন্তু আমাদের নির্ভর করছে, যে আমরা আসলে কোনটিকে বা কোন জিনিসটিকে আসলে গ্রহণ করব। তো এখানে দেখো উদাহরণ দেওয়া হয়েছে যে একজন মানুষ যখন সৎ মানুষের সঙ্গে চলাচল করে তখন তার মধ্যেও সৎ লোকটির প্রভাব পড়ে, তখন তার মধ্যেও সেই সৎ মানুষটির প্রভাব পড়ছে। ঠিক একই রকম ভাবে দেখো, যখন আবার কেউ মাদকাসক্ত কোনো ব্যক্তির সঙ্গে যদি চলাচল করে তার মধ্যেও কিন্তু আসলে কি মাদক গ্রহণ করার যে একটা প্রবণতা, সেই প্রবণতা কিন্তু আসলে তার মধ্যেও সৃষ্টি হয়, ঠিক আছে। তো অর্থাৎ এখানে বলেছে যে সেও মাদকাসক্ত হয়ে পড়বে। তাহলে আমরা কি বুঝলাম, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি যে আসলে সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎসঙ্গে যে সর্বনাশ, এই বিষয়টি কিন্তু আমরা আসলে ক্লিয়ার হয়েছি, তাই না? তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আসলে আমাদের আজকের ক্লাস। হ্যাঁ, পরবর্তীতে আবারও নতুন কোনো ক্লাসে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।